শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জানিয়ে দিব সর্বশেষ পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই এক চাঞ্চল্যকর তথ্য। বিদেশে থাকা 5 নেতার নির্দেশে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা আওয়ামী লীগের। অস্থিতিশীল করতে হাজার কোটি টাকার পরিকল্পনা হাতিয়ার বানাতে চায় সংখ্যালঘুদের বাড়ি উপাসনালয়ে হামলার নির্দেশ। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার হুমকি, আওয়ামী লীগ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না। 7 দিনের মধ্যে অবৈধ অস্ত্র জমার নির্দেশ, অন্যথায় কঠোর ব্যবস্থা। এদিকে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রীর ক্ষমতাচ্যুতি ঢাকায় উদযাপনের আনন্দ দিয়েছে, কিন্তু প্রতিবেশী ভারতে শঙ্কা তৈরি হয়েছে। প্রতিদ্বন্দ্বী চীনকে মোকাবেলা করতে এবং ইসলামপন্থী সন্ত্রাসী গোষ্ঠীকে প্রতিহত করতে শেখ হাসিনা ছিলেন ভারতের অকৃত্রিম এক বন্ধু। তাই তো বাংলাদেশের মেট্রোকে ক্ষমতাচ্যুত করায় ভারতের কূটনৈতিক টানাপড়েন। এ বিষয়ে দেখবেন ইকোনমিক টাইমসের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এবং সবশেষে জানাবো, দুর্নীতি বন্ধ হলে 2 বছরেই দেশ পাল্টে যাবে। আলেমদের শ্রদ্ধা এবং প্রতিপক্ষকে ঘায়েল করতে রাজাকার, জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী শব্দ পরিহারের আহ্বান। ভোটাধিকার নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে বলে মন্তব্য খেলাফত আন্দোলন মহাসচিবের। এতক্ষণে গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। বিদেশে থাকা 5 নেতার নির্দেশে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা আওয়ামী লীগের। অস্থিতিশীল করতে চায় হাজার হাজার কোটি টাকার পরিকল্পনা হাতিয়ার বানাতে চায় সংখ্যালঘুদের বাড়ি উপাসনালয়ে হামলার নির্দেশ। রাজধানী সহ সারা দেশ উত্তপ্ত করতে সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের 5 নেতার তত্ত্বাবধানে হাজার কোটি টাকার প্রজেক্ট নিয়েছে দলটি। প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পাওয়া 5 নেতা হলেন সজীব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান, হাসান মাহমুদ, বাহাউদ্দিন নাসিম ও মাহবুবুল আলম হানিফ। আওয়ামী লীগের এই পরিকল্পনার অংশ হিসেবে প্রধান টার্গেট করা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়কে। গোপনীয়তা রক্ষা করে সদ্য পরিচয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের উপধর্ম বিষয়ক সম্পাদক আমির হামজার সাথে কথা বলে জানা যায়, সারা দেশে সংখ্যালঘুদের বাড়িঘরে গোপনীয়তা রক্ষা করে হামলার নির্দেশ আছে বিদেশে পলাতক নেতাদের কাছ থেকে। আশ্বাসও আসছে বড় পুরস্কারের। ছাত্রলীগের ওই নেতা আরও জানান, আওয়ামী লীগ যেহেতু এখন মাঠে নামার কোনো ইস্যু ও সাহস পাচ্ছে না, সেহেতু সংখ্যালঘুদের উপর হামলা চালিয়ে ইস্যু তৈরি করার চেষ্টা চলছে। এজন্য ব্যবহার করা হচ্ছে পদবিবিহীন ছাত্রলীগ, যুবলীগের তরুণ কর্মীদের। পুরাতন বিভিন্ন সময়ের বড় সমাগমের সাথে আওয়ামী লীগের স্লোগান জুড়ে দিয়ে চালানো হচ্ছে ভার্চুয়াল গুজব। এর জন্য খরচ করা হচ্ছে মোটা অঙ্কের অর্থ। আমির হামজার কাছ থেকে আরও জানা যায়, সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার পরিকল্পনা সফল হলে আওয়ামীপন্থী বিভিন্ন সামাজিক সংগঠন ও সুশীল সমাজের লোকদের দিয়ে সংখ্যালঘুদের রক্ষার ইস্যু দিয়ে মাঠে নামানো হবে। সেখানে আস্তে আস্তে যোগ দিবে পরিচয়হীন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। সমাগম কন্টিনিউ করতে পারলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আস্তে আস্তে সারা দেশের নেতাকর্মীদের মাঠে নামার পরিকল্পনা রয়েছে দলটির। রাজধানীর কাটাবন এলাকায় ভিন্ন পরিচয়ে স্বেচ্ছাসেবক লীগের আরেক নেতার কাছ থেকে জানা যায়, সংখ্যালঘুদের বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও বিএনপি জামায়াতের বিরুদ্ধে দাঁড় করাতে কাজ করছেন ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী। এ কাজের জন্য সংখ্যালঘু ও সুশীল সমাজের কিছু ব্যক্তির কাছে টাকা পৌঁছে দিতে জয়দেব নন্দীকে অর্থ দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক 2012 সালে চট্টগ্রামের বদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধসে 13 জন নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত। তথ্যদাতা এ নেতা আব্দুর রাজ্জাকের অনুসারী। আওয়ামী লীগের এই পরিকল্পনার অংশ হিসেবে গত শুক্রবার ও শনিবার রাজধানীর শাহবাগে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহসভাপতি স্থপতি ইকবাল হাবিবের নেতৃত্বে একটি গ্রুপ শাহবাগে জড়ো হয়। একটি বিশ্বস্ত সূত্র বলছে, স্থপতি ইকবাল হাবিব আগামী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্ধারিত ছিলেন। এমনকি সারা দেশে সহিংসতা করতে যে হাজার কোটি টাকার পরিকল্পনা করা হয়েছে তার অর্ধেকটাই বরাদ্দ পেয়েছে বাপা। নাম প্রকাশে অনিচ্ছুক বাপার এক কর্মকর্তা নয়া দিগন্তকে বলেন, চলমান
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন গণহত্যা চলেছে তখন বাবা ও বাবার কোনো কর্মকর্তা এই বিষয়ে কথা বলেনি। অতীতেও কোনো গুম, খুন ও নির্যাতন নিয়ে বাবা কথা বলেনি। এটা বাবার কাজও না। এবারই প্রথম বাপাকে এসব নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে। ওই কর্মকর্তা আরো জানান, মোটা অঙ্কের অর্থনৈতিক সুবিধা দিয়ে ইকবাল হাবিব এ কর্মকাণ্ডে বাপার অনেক কর্মকর্তাকে সম্পৃক্ত করেছেন। বিশ্বস্ত একটি সূত্র নয়াদিগন্ত থেকে জানায়, এনএসআই এর সদ্য সাবেক ডিজি ডিএম জোবায়েরের তত্ত্বাবধানে ও তার ভাইরা দুবাই প্রবাসী ব্যবসায়ী আব্দুল কাইয়ুমের মাধ্যমে ঢাকার এসব সমন্বয়কারীদের কাছে বাজেটের 1/3 অংশ টাকা ইতোমধ্যে ঢাকায় পৌঁছানো হয়েছে। কিছু টাকা গত 2-3 দিনের মধ্যে সালমান এফ রহমানের এপিএস শফিকুল ইসলামের মাধ্যমে স্থপতি ইকবাল হাবিবের কাছে পৌঁছায় বলে সূত্রটি নিশ্চিত করেছে। এরই মধ্যে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের 2 নেতার কাছে এ প্রকল্পের অর্থ পৌঁছে দিয়েছে যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ মিরপুর বিআরটি এর নিয়ন্ত্রক ও শেওড়াপাড়া আওয়ামী লীগ নেতা শামীম। 6 আগস্টের পর থেকে গোপালগঞ্জে অবস্থান করছে শামীম। এ টাকার সংস্থান করেছে ছাত্রলীগের সাবেক সভাপতি ও গাইবান্ধা 5 আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। এছাড়া উত্তর অঞ্চলে নেতাকর্মীদের মাঠে নামাতেও টাকার মজুদ পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে এ নেতার উপর। 7 দিনের মধ্যে অবৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ, অন্যায় কঠোর ব্যবস্থা। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত সোমবার পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে হাসিনা। সরকার পতনের উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিভিন্ন থানায় হামলায় জড়িয়ে পড়ে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। অরক্ষিত থাকায় এতে লুট হয়েছে অস্ত্র। এবার খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে নেমেছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। গত কয়েকদিন ধরে লুট হওয়া অস্ত্র জমা দিতে মাইকিং করছে প্রশাসন। এক্ষেত্রে নাম পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়। এবার সময়সীমা বেঁধে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সোমবার 12 আগস্ট আগামী 7 দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আওয়ামী লীগ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না। আওয়ামী লীগ দল পুনর্গঠন করতে পারে, এতে কোনো সমস্যা নেই, তবে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন। সোমবার 12 আগস্ট সকালে আন্দোলনের সময় আহত আনসার সদস্যদের চিকিৎসার খোঁজখবর নিতে রাজধানী সিএমএইচ হাসপাতাল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় আন্দোলনে হতাহতের ঘটনার নিন্দা জানিয়ে তদন্তের আশ্বাস দেন তিনি বলেন, আন্দোলনে প্রাণহানির ঘটনা তদন্তে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, দেশের জন্য আওয়ামী লীগের অনেক অবদান আছে, তাই তারা দল গোছাতে পারে, তবে প্রতি বিপ্লবের স্বপ্ন দেখলে হাজার হাজার মানুষের রক্ত ঝরবে। শেখ হাসিনা বাংলাদেশের মেট্রোকে ক্ষমতাচ্যুত করায় ভারতের কূটনৈতিক টানাপড়েন। নয়াদিল্লি থেকে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রীর ক্ষমতাচ্যুতির ঢাকায় উদযাপনের আনন্দ দিয়েছে, কিন্তু প্রতিবেশী ভারতের শঙ্কা তৈরি হয়েছে। প্রতিদ্বন্দ্বী চীনকে মোকাবেলা করতে এবং ইসলামপন্থী সন্ত্রাসী গোষ্ঠীকে প্রতিহত করতে শেখ হাসিনা ছিলেন ভারতের অকৃত্রিম বন্ধু। 76 বছর বয়সী হাসিনা গত 5 আগস্ট ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহীর মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন এবং হেলিকপ্টারে করে দীর্ঘদিনের মিত্র নয়াদিল্লিতে পালিয়ে যায়। বাংলাদেশের সদ্য শপথ নেওয়া অন্তর্বর্তী সরকারের নেতা মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ক্ষমতায় আসার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে প্রথম শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন, নয়াদিল্লি ঢাকার সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। চীনও ঢাকার নতুন কর্তৃপক্ষকে স্বাগত জানাতে তৎপর ছিল, বলেছে তারা সম্পর্কের উন্নয়নে গুরুত্ব দেয়। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক থমাস কিন বলেছেন, বাংলাদেশিদের দৃষ্টিকোণ থেকে ভারত কয়েক বছর ধরে ভুল পথে রয়েছে। ভারত সরকার একেবারেই ঢাকায় পরিবর্তন দেখতে চায়নি এবং বছরের পর বছর ধরে এটা পরিষ্কার করে দিয়েছিল যে তারা হাসিনা ও আওয়ামী লীগের কোনো বিকল্প দেখছে না। বাংলাদেশ প্রায় সম্পূর্ণভাবে ভারত বেষ্টিত। 1947 সালে ভারতীয় উপমহাদেশ থেকে বিভক্ত হওয়ার অনেক আগে থেকেই বাংলাদেশ গভীরভাবে জড়িয়ে আছে ভারতের ইতিহাসের সাথে। কিন্তু হাসিনা ভারত এবং আধিপত্যশীল চীনকেও সমর্থন করেছেন। ভারত এবং চীন বিশ্বের 2টি সর্বাধিক জনবহুল দেশ। নেপাল, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ সহ দক্ষিণ এশিয়া জুড়ে কৌশলগত প্রভাব সৃষ্টিতে তীব্র প্রতিদ্বন্দ্বী। ওয়াশিংটন ভিত্তিক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন, ভারত চিন্তা করেছে যে হাসিনা ও আওয়ামী লীগের বিকল্প কোনো সরকার ভারতীয় স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে। নয়াদিল্লির দৃষ্টিতে বিএনপি এবং তার মিত্ররা বিপজ্জনক ইসলামী শক্তি, যা ভারতীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এখন ইউনূস বলছেন তিনি কয়েক মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন চান, আর বিএনপি ঢাকায় গণসমাবেশ করে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হচ্ছে। হাসিনার পতনের অব্যাহতির পরে হিন্দুদের মালিকানাধীন কিছু ব্যবসা এবং বাড়িঘর
আক্রমণ করা হয়েছিল। এখানে বাংলাদেশের একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দলের কথা মনে রাখতে হবে সম্প্রতি শত শত বাংলাদেশি হিন্দু ভারতের সীমান্তে এসেছে। হিন্দু জাতীয়তাবাদী নেতা মোদী বৃহস্পতিবার বলেছেন তিনি হিন্দু ও অন্য সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত বাংলাদেশে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার আশা করছেন। হাসিনার ভারতে আশ্রয় নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর সংসদে বলেছেন হাসিনা খুব স্বল্প সময়ের নোটিশে ভারতে উড়ে এসেছেন এবং ভারতীয় মিডিয়ার মতে ট্রানজিটে অল্প সময়ের জন্য থাকার ইচ্ছা ছিল হাসিনার, কিন্তু তিনি কতদিন থাকবেন তা এখনো বলা যাচ্ছে না। ব্রিটেনে যাওয়ার জন্য হাসিনার কথিত বিড বাতিল হয়ে যায় যখন লন্ডন একটি পূর্ণ ও স্বাধীন জাতিসংঘের নেতৃত্বে তদন্ত করার আহ্বান জানায়। ভারত এখন যে প্রবল কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে সে সম্পর্কে দেশটির গণমাধ্যম সতর্ক করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস সতর্ক করে দিয়েছে নয়াদিল্লিকে অবশ্যই ক্ষয়ক্ষতি সীমিত করতে সক্রিয়ভাবে কাজ করতে হবে এবং সম্পর্কের উচ্চ অংশীদারি সুরক্ষিত আছে তা নিশ্চিত করতে হবে। এতে সাময়িক কিছু বিপত্তি দেখা দিতে পারে, কিন্তু বাংলাদেশের নতুন নেতা ইউনূস বন্ধুত্ব পুনরুদ্ধারের প্রস্তাব দিয়েছেন। তার ভাষায় যদিও কিছু দেশ যেমন ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে সমর্থন করেছে এবং এর ফলে বাংলাদেশি জনগণের শত্রুতা অর্জন করেছে, তবে এ ধরনের ফাটল সরানোর অনেক সুযোগ থাকবে। ইউনূস বাংলাদেশে ফেরার কিছুক্ষণ আগে দা ইকোনমিস্টে লিখেছেন দুর্নীতি বন্ধ হলে 2 বছরেই দেশ পাল্টে যাবে। দেশ থেকে সকল ধরনের দুর্নীতি দূর করা হলে 2 বছরে দেশ পাল্টে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। এ সময় তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় অনুভূতিতে কোনো আঘাত না করলে আলেমরা শ্রদ্ধা করবেন। এ সময় তিনি প্রতিপক্ষকে ঘায়েল করতে রাজাকার, জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী শব্দ পরিহারের আহ্বান জানান। গতকাল বাংলাদেশ খেলাফত আন্দোলনের কার্যালয়ে এ মন্তব্য করেন তিনি আরো বলেন ভোটাধিকার নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। বর্তমান পরিস্থিতিতে পুলিশের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন প্রয়োজনে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন করা যেতে পারে, যেমন করা হয়েছিল বিডিআর বিদ্রোহের পর বিডিআর এর নাম ও পোশাক পরিবর্তন করে। তিনি আরো বলেন প্রয়োজনে পুলিশ শব্দটিও পরিবর্তন করা যেতে পারে। তার মতে পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করা গেলে এসব ঘটতো না।